নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সকাল থেকে আজ আমার মধ্যে একটা আলাদা টেনশন কাজ করছিল, কারণ বাড়িতে কিছু গেস্টকে ইনভাইট করেছিলাম। কিভাবে কি করব, একা হাতে সমস্ত কিছু সারতে পারবো কিনা সেটা নিয়ে একটুখানি চিন্তায় ছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে তোমাদের দাদাকে তুলে দিয়েছি বাজারঘাট করার জন্য, আর কিছুটা কাজ আগের দিন রাতেই সেরে রেখেছিলাম, যেমন সবজি টবজি টুকটাক কেটে রাখা, এই কাজগুলো করেছিলাম। আর এখন শীতকাল, আয়ুষ্মান আর ওর বাবা দুজনেই সকাল সকাল উঠতে চায় না। আয়ুষ্মান তো এখনও ঘুমাচ্ছিল, 9টার আগে ঘুম থেকে উঠবে না, তো তোমাদের দাদাকে ডেকে দিলাম যেহেতু বাজারঘাট করতে হবে। তো ও বাজার করে নিয়ে এলো, তারপরে দুজনে মিলে গরম গরম চা খেয়ে নিলাম। তো তারপরেই শুরু হবে কাজকর্ম। যেহেতু সারা দিন আজ অনেক কাজ, তো একটা রুটিন তো বানিয়ে নিয়েছিলাম মনে মনে, দেখা যাক রুটিন মাফিক কতটা কাজ করতে পারি। তো এই যে দেখো, এখানে যে ব্রেড আর বাটারটা বানালাম, এখানে তেলটা পুড়ে গিয়েছিল, তেল পোড়া একটা দাগ হয়ে গেছে। তো পরোটা বানানোর সময় দেখবে, পরোটা বানালেও তাওয়াতে এরকম তেল পোড়া দাগ হয়ে যায়, সেই দাগটা সহজে উঠতে চায় না। আর এই ধরনের তাওয়াগুলোর উপরে একটা কোডিং থাকে, খুব বেশি ঘষাঘষি করলে কোডিংটা উঠে যায়। আমি যেটা করি, বেকিং সোডা ভালো করে এইভাবে মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেই বা আধ ঘন্টা রেখে দিই, যেমনটা দাগ থাকে ঠিক তেমনটা। তারপরে স্টিল উল দিয়ে এটা হালকা হাতে মেজে মেজে পরিষ্কার করে নেই। আর স্টিল উল দিয়ে পরিষ্কার করব বলে অনেকটা যে রগড়াবো তা কিন্তু নয়, কারণ বেশি রগড়ালে এটার কোডিংটা উঠে যাবে। দেখো হালকা হাতে কাজটা করছি। তো বেশি একটুখানি সময় নিয়ে এটা হালকা হাতে পরিষ্কার করে নেব। আমার সংসার জীবনের শুরুতে যে কটা বাসন কিনেছিলাম তার মধ্যে এই তাওয়াটাও একটা, সবসময় ব্যবহার করা হয়। আমার মাকে দেখেছি অনেক পুরনো বাসন, যেগুলো মা সংসার জীবনের শুরুতে কেনা, ওগুলো অনেকগুলো এখনও ব্যবহার করে। আর নতুন পরে অনেকগুলো কেনা হয়েছে, কিন্তু মা বলে আমি মায়া ছাড়তে পারি না। তো আমিও তেমন খুব যত্ন করে ব্যবহার করি, রেগুলার ব্যবহার করি ঠিকই, কিন্তু তারপরেও চেষ্টা করি যতটা পরিষ্কার রাখা যায়। তো দেখো কতটা পরিষ্কার হয়ে গেল। আর এই যে একটুখানি কালো কালো মনে হচ্ছে, এগুলো আর উঠবে না, কারণ এত যেহেতু ব্যবহার করা হয় এতদিন থেকে, তো এতটা দাগ হয়েই থাকে, স্বাভাবিক ব্যাপার সেটা। আর এই যে দেখো হাতলের দিকটা, এই যে কালো কালো অংশগুলো, এগুলো আর ওঠে না। খুব বেশি ওঠাতে চাইলে হাতলটা ঢিলা হয়ে যেতে পারে, যার জন্য বেশি রগরগি আর করি না। তো এই যে দেখো যথেষ্ট পরিষ্কার হয়ে গেছে। তো এই তো গেস্টদের জন্য সব রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে দেখো আগের দিন রাতেই কেটে রেখেছিলাম বিনস, গাজর, মটরশুঁটি ছুলে রেখেছিলাম। তো চিকেনটা সকালে নিয়ে এসেছে, এখন চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো আর চিকেনটা ধুয়ে নেব। তো আজকে যে রান্নাবান্নাগুলো করব সেটা চিকেন দিয়েই করব। আমি যাদেরকে ইনভাইট করেছি তোমরা তাদেরকে চেনো অবশ্যই, আমার দাদা বৌদি যে ভাস্তি, সব সময় ওদের বাড়িতে আমরা যাই, ওরাও আসে, তো ওনাদেরকেই আমি ইনভাইট করেছিলাম। তো যখনই দাদারা আসে আমি বেশিরভাগ বাঙালি রান্নাই করি, তো আজকে ভাবলাম একটুখানি চেঞ্জেস করা যাক, সবসময় বাঙালি খাবার খেতে ভালো লাগে না। তো এখানে চিকেনের একটা আইটেম রান্না করব, মানে দু রকমের চিকেন রান্না করব আজকে। তো এক রকমের চিকেন হবে চিকেন কষা। তো চিকেন কষার জন্য চিকেনটা আমি কিন্তু গরম জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ আমি যখনই ফার্মের চিকেন রান্না করি গরম জল দিয়ে ধুয়ে নিই, আগেও বলেছি। তো এখানে খুব বেশি পরিমাণে, মানে এখানে 2 কিলোর মতো চিকেন ছিল। তো এখানে আমি প্রায় ভরে ভরে 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়েছি, তারপরে হলুদ গুঁড়ো, লবণ, এখানে দেখো আদা বাটা দিলাম। এইবার রসুনটা আমি এরকম গোটা দেব। রসুনটা যদি বেটে দাও তার একটা টেস্ট, আর এরকম গোটা দিলে তার একটা টেস্ট। আর এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। যখন মাংসটা আমি কষাতে থাকবো তখন কিন্তু রসুনটা গলে যাবে। আর এইভাবে কে রান্না করো জানি না, কিন্তু আমি করি, আমার ভালোই লাগে এইভাবে চিকেন কষা বানাতে। পেঁয়াজটা দিয়ে দিলাম, এবার তেজপাতাও দেখলে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের মতো, তারপরে রান্নাটা করব। এখন শীতকালে নতুন আলু দিয়ে এই ধরনের চিকেন কষা খেতে খুব ভালো লাগে। আর এখানে দেখো ফ্রাইড রাইসের জন্য ভাতটা 80% পর্যন্ত কুকড হয়ে গেছে, এটাও নামিয়ে নিয়েছি। তো আলুটা এদিকে লাল লাল করে ভেজে নেব। আমার যেহেতু সবজি কাটা থেকে
পুরো কাজটাই একা হাতে করতে হয়, রান্না বান্না, ঘরের তো আরও কাজ থাকে। যার জন্য যখন আমার বাড়িতে গেস্ট আসে আমি একটা মেনু আগে থেকেই সেট করে নেই, আর তার সাথে আরেকটা জিনিস সেট করে নিই যে এই মেনুগুলো আমি বানাবো সেটা ঠিক কতটা সময় লাগতে পারে প্রথমত, আর দ্বিতীয়ত গেস্টরা কখন আসবে, রাতে না দুপুরে। দুপুরে হলে সেটা চিন্তা ভাবনা করে এক রকমের মেনু বানানো যায়, আর যদি রাতে হয় সেটা একটুখানি হাতে সময় পাওয়া যায়। তো সেটা ভেবেচিন্তে আর কি রান্নাবান্নাগুলো আমি শুরু করি। তো আজকে আমি দাদাদেরকে ডিনারে ইনভাইট করেছিলাম। তো দুপুরবেলা যার জন্য একটুখানি আমার হাতে অনেকটা সময় থাকবে, আমি ঘরের কাজগুলোও করতে পারবো, তার সাথে নিশ্চিন্তে রান্নাবান্নাগুলোও করতে পারবো। আর ফ্রাইড রাইস এখানে বানাচ্ছি। ফ্রাইড রাইস বানাতে একটুখানি সময়টা বেশি লাগে, যেটা ভাত বানালে আর কি লাগে না, ঝটপট ভাত বানালে নামিয়ে নিলাম। কিন্তু ফ্রাইড রাইসে তো সেটা নয়। তো যাই হোক, এখানে দেখো কাজুটা আর কিশমিশটা আমি ভেজে নিয়েছি, আর এখানে গোটা গরম মশলাটা ঘিয়ের মধ্যে আর সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু অনেকটা পরিমাণে রান্নাটা করব, তো যার জন্যই সেইভাবে একটু বুঝে শুনেই করতে হবে, কারণ সবসময় তো অল্প করি, অল্প একটু রান্না করার আসলে খাটনিটা কম, আর অনেকটা যখন বেশি রান্না করি না, অনেক কিছু মাথায় রাখতে হয়, যেন নিচে না লেগে যায় খাবারটা, তার মধ্যে যেন বেশি দলা পাকিয়ে না যায়, খাবারটা যেন ভালো হয়, তো অনেক কিছুই আসলে মাথায় রাখতে হয়। তো এই যে সবজিগুলো তো আমি কেটে টেটে সব ফ্রিজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, যার জন্য সকালবেলা আমার আর কিন্তু তেমন ঝামেলাটা হয়নি। আর চিকেনটা দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর আলুটা কিন্তু খুব ভালো করে ভেজেছিলাম, মানে ভাজতে ভাজতেই প্রায় 50% মতো আমার আলুটা সেদ্ধ হয়ে গিয়েছিল। তো আলুটা এখন দিয়ে দিলাম, এইবার চিকেনটা আস্তে আস্তে আবার কষিয়ে নেব। এদিকে সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, সবজিটা আমি কম আঁচে সেদ্ধ করেছি যেন কালারটা চেঞ্জ না হয়ে যায়। এইবার দেখো ভাতটা ঝরঝরে হওয়ার জন্য এইভাবে আমি একটা ঝাঁঝরি থালাতে নামিয়ে নিয়েছিলাম যেন নষ্ট না হয়ে যায়, কারণ এতটা পরিমাণে ভাত যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে। আর যেহেতু নাড়াচাড়া করতেও সমস্যা হবে, তো সেক্ষেত্রে একবারই আমি ভাতের ওপরেই দিয়ে দিয়েছি এখানে ঘি, তারপরে যেগুলো ড্রাই ফ্রুটস ভেজে রেখেছিলাম, চিনি, লবণ একবারই দিয়ে দিলাম, কারণ একটু একটু পরপর যদি দেই তাহলে যদি ভাতগুলো ভেঙে যায়, সেটা আসলে আমি ভয় পাচ্ছিলাম। তো এখানে চিকেনটাও দেখো মোটামুটি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এখানে দিয়ে দিব জল। আমি চিকেন একদমই ঝোল করব না, কিন্তু একটু জল দেব, কারণ গ্রেভি হওয়ার জন্য। তো যখন খুব ভালো করে ঝোলটা ফুটে আসবে, ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব, তো চিকেন কষাটা রেডি হয়ে যাবে। তো এই তো চিকেন কষা আর ফ্রাইড রাইসটা হয়ে গেলে তারপরে আরেকটা চিকেনের রেসিপি হবে। ফ্রাইড রাইসটা বেশ ঝরঝরে হয়েছে, আর আমি নিশ্চিন্ত হলাম। এটারই চিন্তা করছিলাম সকাল থেকে, যে এতগুলো রান্না করব, সব ঠিকঠাক করতে পারলেই হয় আর সবাই খেতে পারলেই হয়। তো যাই হোক, এখানে চিকেনের একটা দারুণ রেসিপি রান্না করব, সেটা হলো ধনিয়া চিকেন। ধনিয়া চিকেন বানানোর জন্য দেখো অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি, তার সাথে ধনেপাতা দিয়ে দিলাম, আর কিছুটা বরফের টুকরো। বরফের টুকরোগুলো দিলে ধনেটা যখন আমি পেস্ট করব তখন কালো হবে না ধনেপাতাগুলো, নয়তো কালো হয়ে যায়। তো এখানে দেখো চিকেনটার মধ্যে আমি আদা রসুন আর কিছুটা কাজু আমি বাটা করে দিয়ে দিয়েছি, মানে মিক্সিতেই পেস্ট করে নিয়েছিলাম, দিয়েছিলাম লবণ। এবার ম্যারিনেট করে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট, 1 ঘন্টা চাইলেও রাখা যায়, আমার তেমন সময় ছিল না। আর কাজু কিন্তু 4 থেকে 5টা দিয়েছি, বেশি দিইনি। তো ভালো করে ম্যারিনেট করে রাখার পর এবার দেখো সাদা তেল দিয়ে রান্নাটা হবে, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এবার যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা দিয়ে দেব। তো এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। সামান্য পরিমাণে, মানে ছোট চামচের 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো। তো একটুখানি নাড়াচাড়া করে সামান্য পরিমাণে দিয়ে দেব আমি হলুদ। কারণ হলুদ না দিলেও চলে, দেখতে ভালো লাগে, একটু গ্রিন গ্রিন সাদা সাদা হয়, কিন্তু একটুখানি হলুদ দেব। হলুদ দিলে আসলে হয় না, চিকেনটা সাদা হয়ে থাকলে যদি দেখতে ভালো না লাগে বা খেতে ভালো না লাগে, ভয় পাচ্ছিলাম যে যারা খাবে তাদের আবার দেখতে কেমন লাগবে। তো তাই ভেবে আর কি একটু হলুদ দিয়ে দিলাম, আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এইবার দেখো একটুখানি নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ কুচি দিলেও চলে, কিন্তু আমি পেঁয়াজ বাটা দিলাম, কারণ গ্রেভিটা যেন ভীষণ সুন্দর ঠিক হয়, স্মুথ হয়। এখন দুপুরের জন্য মাছ আছে, ভাবছি বেগুন দিয়ে কালো জিরে দিয়ে তাড়াতাড়ি করে একটু মাছের ঝোল নামাবো, আর একটা ভাজা টাজা করলে দুপুরটা হয়ে যাবে। তো দুপুরে রান্না হয়নি, প্রায় 12টা মতো বাজে, কাজ অনেক আছে, কিছু কাপড় আছে কাচবো। চিকেনটা দেখো কতটা সুন্দর হয়েছে, আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি।
আর তেল ছাড়তে শুরু করেছে। এবার উপর থেকে যে ধনিয়াটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর এই দেখো ধনিয়ার কালারটাও কিন্তু কালো হয়ে যায়নি, যার জন্যই বরফের টুকরোগুলো দেওয়া। বরফের টুকরোর পরিবর্তে যদি লেবুর রস দেওয়া যায় তাহলেও কিন্তু ধনিয়া পাতার কালারটা ভালো থাকে। তো এই তো নাড়াচাড়া করার পরে একটুখানি স্বাদ মতো লবণ দিয়ে দেবো, মানে লবণটা চেক করতে হবে ঠিকঠাক আছে কি না। তারপরে আরেকটু জল দিয়ে দেব। জল দিয়ে 7 থেকে 10 মিনিট ফুটতে দিলেই কিন্তু ধনিয়া চিকেন রেডি হয়ে যাবে। আর তার সাথে দেখলেই চাটনি করব। তো ফ্রাইড রাইসের সাথে অন্য কিছু তেমন একটা প্রয়োজন পড়ে না, চিকেন যেহেতু দু রকমের করেছি তার সাথে চাটনি থাকবে। তো যার জন্যে ভাবলাম সিম্পলভাবে মেনুটা এটাই সেট করা যাক। আর আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক মোটিভেট করে। আর তোমাদের যদি মনে হয় ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নিই, তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো, চাইলে ব্লগগুলোকে তোমরা শেয়ারও করতে পারো। বাঙালি খাবারের পরিবর্তে যদি একটুখানি আলাদা করে গেস্ট মেনু তোমরা সেট করতে চাও তাহলে কিন্তু এইভাবে রান্না করে নিতে পারো। খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। দুপুরে রান্নাবান্না কাজকর্ম সব শেষ করতে করতে সন্ধে গড়িয়ে গিয়েছিল। এখন তো দিনটা অনেক ছোট হয়ে গেছে, তাই কুল কিনারা পাওয়া যায় না। একা হাতে যতটা পেরেছি আসলে খুব টেনশনের মধ্যে দিয়ে কমপ্লিট করেছি। আর এখানে দেখো অনেকটা সময় আগেই আসলে বৌদিরা চলে এসেছিল, মানে তোমাদেরকে আর কি দেখানোই হয়নি। তো সন্ধেবেলা আমরা অনেকটা সময় গল্প টল্প করলাম, তারপর এখানে আমি ডিনারের জন্য আয়োজন করছি। দুপুরে তো রান্না করে রেখেছিলাম, সব খাবারগুলো আবার নতুন করে গরম করলাম। এই তো আমার ফ্রাইড রাইস, তার সাথে দেখো ধনিয়া চিকেন চাটনিটা করেছিলাম যেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এখানে চিকেন কষাটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এই তো আয়ুষ্মান ওদের সাথে খেতে বসে গিয়েছিল আর আমি আর তোমাদের দাদা মিলে সার্ভ করছিলাম। আর তোমাদের দাদাকে যতই চেষ্টা করি যে ও যেন গেস্টদের সাথে বসে বা ও খেয়ে নেয় আগে, আমার আগে, কিন্তু ও সেটা কখনোই করবে না। মানে আমি যখন খাবো তখনই খাবে, ওটা সব সময় বাড়িতে থাকলে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।